আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমে জানাবো, গাজায় একই পরিবারে ১২ সদস্য সহ নিহত আরও ৬০ জন ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১২ জন সদস্য সহ ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে ১.৫ শতাধিক ফিলিস্তিনি। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৫৪। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মতোই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আজ পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে ৫৪ জন তালেবান সন্ত্রাসী পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। এদিকে সেনাদের গতিবিধি সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারতের সরকারের। ভারতের সকল সংবাদ মাধ্যমকে সাময়িক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আজ সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে। জানাবো, পাকিস্তানের পাল্টা পদক্ষেপে শুরুতেই বিপাকে ভারত। পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার পর থেকে তারা বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছে। বিশেষ করে ভারতীয় এয়ারলাইন্সগুলো প্রায় ৭০০ কোটি রুপির ক্ষতির মুখোমুখি হয়েছে। এ অবস্থায় এটা যদি চলতেই থাকে তাহলে ভারতের বিমান পরিষেবাগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের চেষ্টা, ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেল প্রাইভেট কার। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন এক নারী। তার পরনে ছিল শাড়ি। ওই নারীর হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি বড় ট্রলি ব্যাগ। হঠাৎ করে সাদা রঙের প্রাইভেট কার এসে তার ভ্যানিটি ব্যাগটি ছো মেরে নিয়ে যায়। অবস্থায় নারী গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে গুরুতর আহত হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজায় একই পরিবারে ১২ সদস্য সহ নিহত আরও ৬০ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১২ সদস্য সহ ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১.৫ শতাধিক নিরীহ ফিলিস্তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ৬০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গভীর রাত এবং শুক্রবার ভোরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা চলছে এবং এতে হতাহতের সংখ্যা ক্রমশই আরও বাড়ছে। আজ ২৭ এপ্রিলও সেখানে হামলা হচ্ছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এবং চিকিৎসকরা জানিয়েছেন ইসরায়েলি হামলায় উত্তর গাজা জাবালিয়া শরণার্থী শিবিরে একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর আক্রমণে আহতদের মধ্যে ১৫২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ২,০০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫,২০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একদিনের এই হামলার মধ্য দিয়ে মোট ৫১,৩৫০ জন নিহতের সংখ্যা ছাড়িয়েছে। একই সঙ্গে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,২৪৮ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে সব তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৫৪। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৫৪ জন জঙ্গি সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার ২৭ এপ্রিল পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান নিরাপত্তা বাহিনী ২৫, ২৬ ও ২৭ এপ্রিলের মধ্যরাতে নর্থ ওয়াজিরিস্তানে জেলায় হাসান খেলের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে। পরে সৈন্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অনুপ্রবেশ প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। নিখুঁত অভিযানের ফলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বিশেষ করে আফগান থেকে এই সন্ত্রাসীগুলো পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করেছে পাক সেনাবাহিনী। আইএসপিআর আরও বলছে, সন্ত্রাসীদের এই দলটি পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাসীবাদী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আফগানিস্তানের জঙ্গিরা মূলত ভারত সরকারের মদতপুষ্ট। তারা আফগানিস্তানে মুসলমানদের সঙ্গে একত্রতা হয়ে তারপর পাকিস্তানে ঢুকে পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছিল। ২০১৪ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো জঙ্গি হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স ২০২৫ এ পাকিস্তানের অবস্থান বিশ্বের দ্বিতীয়। এছাড়াও গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫% বেড়ে দাঁড়িয়েছে ১,০৮১টিতে। ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি পাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর দেশটির সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে এই ধরনের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক অংশে বেড়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে স্বাগত জানিয়েছে। তারা যেভাবে সেখানে নিরাপত্তা বাহিনীরা মিলে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিচ্ছে, তাই পাকিস্তানকে বরাবরই স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেনাদের গতিবিধি সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারতের সরকারের। ভারতের সকল সংবাদ মাধ্যমকে ভারতের সরকারের থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ভারতের সেনা সদস্যরা কখন কি করল না করলে এগুলো যেন গণমাধ্যমে প্রকাশ করা না হয়। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে পাকিস্তান ভারতের সেনাবাহিনীর গতিবিধি না জানতে পারে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতও তাই নানা রকম প্রতিশ্রুতি নিয়ে সামনের দিকে কিভাবে আরও একত্রে চলাচল করা যায়, কিভাবে দেশে ঐক্যবদ্ধ থাকা যায়, কিভাবে পাকিস্তান হামলা করলে বা পাকিস্তানে ভারত হামলা করলে কিভাবে তারা যুদ্ধ পরিচালনা করবে, এই বিষয়টি সামনে এনে তারা খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। বারবার বলা সত্ত্বেও পাকিস্তান এবং ভারতের মধ্যে জাতিসংঘের কঠোর নির্দেশনা সত্ত্বেও দুই দেশের মধ্যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক বরঞ্চ আগের থেকে আরও খারাপ পর্যায়ে যাচ্ছে। বিশেষ করে দুই দেশের সম্পর্ক এখন সব থেকে তলানিতে রয়েছে অবস্থায়। ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যে কোনো সময় ভয়ানক সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। এমনিতেই পাকিস্তানের সেনা সদস্যরা বিভিন্ন বর্ডার গার্ডে ভারতের বাহিনীকে উদ্দেশ্য করে তারা হামলা চালিয়ে যাচ্ছে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের চেষ্টা, ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেল প্রাইভেট কার। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন এক নারী। তার পরনে ছিল শাড়ি। ওই নারীর হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি বড় ট্রলি ব্যাগ। হঠাৎ করে সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে এসে থামে। এরপর গাড়িটি গতি কমিয়ে চলন্ত অবস্থাতে সামনের অংশের বাঁ পাশে জানাল দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছো মেরে টান দিয়ে ভ্যানিটি ব্যাগটি নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যায় এবং ব্যাগের সঙ্গে ওই নারীর গাড়ির সঙ্গে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা। ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে ঘটনাটি শনিবার সকালে সিদ্ধেশ্বরী গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের। ভিডিওতে দেখা গেছে গাড়িটি ওই নারীর সামনে আসার 1-2 সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যাগটি
টান মেরে মুহূর্তের মধ্যে ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিতে দেখা গেছে। এ সময় ট্রলি ব্যাগটির ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা ৩ ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা গেছে। তাদের মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান, বাকি ২ জন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত ৪ ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এমন সময় ভুক্তভোগী নারী সেখানে থাকা লোকদের তার হাতের কনুয়ে পা আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন। বিষয়টি জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাল মামুন আমার দেশকে জানিয়েছেন, ভিডিও ফুটেজটি দেখেছি, ভুক্তভোগী কোনো মামলা করেনি, তবে আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করতে কাজ করছি।